ওসমান হাদি হত্যাকারী যারা ভারতে গ্রেফতার হয়েছে, নানান নামে প্রথম যিনি যাকে শুটার হিসেবে সন্দেহ করা হচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে সে এবং আলমগীর, এই দুই ছেলে এরা কি তাদের ব্যক্তিগত কারণে ওসমান হাদিকে হত্যা করেছে? আমি বারবারই আমার মাথা থেকে এটা যাচ্ছে না যে এর পেছনে কি আর কোনো রহস্য নাই, এটার সাথে আর কোনো রাজনৈতিক শক্তি, অন্য কোনো নির্বাচন সংক্রান্ত কোন শক্তি, কারণ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দিনে দুপুরে এই কাজটা করা হয়েছে। এই তথ্য কি বাংলাদেশে এই আসামিরা আসার পরে বের হবে? মনে আছে ওসমান হাদির হত্যার পরে সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়ুম মির্জা আব্বাসকে লক্ষ্য করে পোস্ট দিয়ে বসেছিল, মির্জা আব্বাস এই কাজ করেছে। বাংলাদেশে আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই মূল অভিযুক্ত অবশেষে ধরা পড়েছে, কিন্তু ঢাকায় নয়, তারা ধরা পড়েছে ভারতে। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখা বা স্পেশাল টাস্ক ফোর্স STF অত্যন্ত শ্বাসরুদ্ধকর এক অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে শহীদ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই হয়তো ইতিমধ্যে অবগত আছেন বিষয়টি যে 7 তারিখ ভারতের পশ্চিমবঙ্গে বনগাঁও সীমান্তবর্তী এলাকা থেকে শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবং ভারতের পুলিশ পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে গ্রেপ্তারের পরে 14 দিনের রিমান্ডে নিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এবং এই রিমান্ডেই কিন্তু একে একে বেরিয়ে আসছে সব চাঞ্চল্যকর তথ্য। শরীফ ওসমান হাদি হত্যার সঙ্গে কারা জড়িত ছিল, কাদের নির্দেশে ফয়সাল শ্যুট করেছিল হাদিকে, সে সমস্ত বিষয় অবশেষে বেরিয়ে আসছে। একে একে সামনে আসছে বড় বড় সব রাঘব বোয়ালদের নাম। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কয়েকজনের বিশ্লেষণ এবং প্রতিবেদন। আমরা জানার চেষ্টা করব আসলে কাদের নির্দেশে, কাদের কথাই শরীফ ওসমান হাদিকে শ্যুট করেছিল ফয়সাল, সেটি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কারা কারা জড়িত ছিল, কাদের কাদের নাম আসতে পারে, কাদের কাদের নাম আসছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। সর্বোচ্চ পরিমাণে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম। ওসমান হাদি হত্যাকারী যারা ভারতে গ্রেফতার হয়েছে, এবং এই গ্রেফতার পরপরই আমরা যে আলোচনা করছি, আলোচনাতে আমরা একটা প্রশ্নই তুলেছি যে এই যে অভিযুক্ত দুই ছেলে রিয়াদ এবং আলমগীর, নানান নামে প্রথম যিনি যাকে শুটার হিসেবে সন্দেহ করা হচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে সে এবং আলমগীর, এই দুই ছেলে এরা কি তাদের ব্যক্তিগত কারণে ওসমান হাদিকে হত্যা করেছে? আমি বারবারই আমার মাথা থেকে এটা যাচ্ছে না যে এর পেছনে কি আর কোনো রহস্য নাই, এটার সাথে আর কোনো রাজনৈতিক শক্তি, অন্য কোনো নির্বাচন সংক্রান্ত কোন শক্তি, কারণ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দিনে দুপুরে এই কাজটা করা হয়েছে। এই তথ্য কি বাংলাদেশে এই আসামিরা আসার পরে বের হবে? বাংলাদেশে আমাদের অভিজ্ঞতা তো ভালো না। এই যে ইতিমধ্যে জজ মিয়া নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। হ্যাঁ, আমি দেখলাম যে হাসনাত আবদুল্লাহর একটা ফটোকার্ড ঘুরছে যে জজ মিয়ার মতন করে এই হাদি হত্যাকারীদের সাজিয়ে যদি ইনকিলাব মঞ্চ বা জুলাই যোদ্ধাদের হয়রানি করা হয় তাহলে দেখে নেওয়া হবে। আরে বাবা, এর সাথে নিচে কমেন্টে ভর্তি ঠাকুর করে কে রে আমি কলা খাই না। মানুষের সন্দেহের চোখ কি খালি আওয়ামী লীগ ইন্ডিয়া, নাকি এই হাসনাত আবদুল্লাহ, ইনকিলাব মঞ্চ, তাদের চোখের সামনে ঘুরছে ইন্ডিয়া, আওয়ামী লীগ? আর আরেকটা পক্ষ তো আছে, ওই পক্ষ তো দুর্বল না, ওই পক্ষ অনেক শক্তিশালী এবং অনেক সমর্থক। তারা সন্দেহ করছে ডালমে কুচ কালা হে, শস্যের মধ্যে ভূত আছে কিনা। ওসমান হাদি হত্যাকাণ্ডের এই আসামিরা গ্রেফতার হওয়ার পরে, ইন্ডিয়াতে গ্রেফতার হওয়ার পরে বেশ কিছু ঘটনা ঘটছে। আচ্ছা, আমার সামনে একটা খবর আছে, ছাত্রদলের ভেতরে নিশ্চয়ই কিছু একটা সন্দেহ ঘুরছে। ছাত্রদল হয়তো প্রকাশ্যে বলছে না। ওই মনে আছে ওসমান হাদির হত্যার পরে সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়ুম মির্জা আব্বাসকে লক্ষ্য করে পোস্ট দিয়ে বসেছিল, মির্জা আব্বাস এই কাজ করেছে। মানে এটা প্রি প্ল্যান্ড কিনা? আচ্ছা, তারপরে তো মানুষের মধ্যে ধারণা হয়েছে মির্জা আব্বাস এই কাজ করতে, এতটা ব্যাকল মির্জা আব্বাস না। ছাত্রদলের ভেতরে কি এখনো সেই সন্দেহ কাজ করছে যে তাদের অপোনেন্ট কেউ এটা জড়িত? হাদি হত্যাকাণ্ডের ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল। ছাত্রদল সাধারণ সম্পাদক, ইন্দিরা মঞ্চের আহ্বায়ক, একটা না আরো ঘটনা আছে, আরো 2-3টা আপনাদেরকে আমি ক্লু ধরবো। এই যে ওসমান হাদির এই হত্যাকারীরা ইন্ডিয়া ধরা খাওয়ার পরে কেমন যেন একটা রহস্য একটা ভাব। ছাত্রদলের সেক্রেটারি কথা শুনে নেন,
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে দুজন ব্যক্তিকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স STF। এই প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেছেন, এই হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছিল কিছু নৈরাজ্যবাদী দুষ্ট গোষ্ঠী। ফেসবুক স্ট্যাটাসে সাধারণ সম্পাদক লিখছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম, ফয়সালের সহযোগী আলমগীর শেখ ভারতে গ্রেফতার হওয়ার খবর আনন্দবাজার সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করেছে। হত্যাকাণ্ড ঘটানোর কয়েক ঘন্টার মধ্যে ঘাতকরা ভারতে পালিয়ে যায়। অন্তর্বর্তী সরকারের সময় মূল অভিযুক্ত কেউ গ্রেফতার হয়নি, কিন্তু এই হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছিল কিছু নৈরাজ্যবাদী দুষ্ট চক্র। নাসির বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর 2 সপ্তাহের মাথায় ভারতে প্রধান 2 আসামি গ্রেফতার হওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ। আমরা বলেছি তাৎপর্যপূর্ণ। ইউনুস থাকলে এই ঘটনা ঘটত না। ইউনুস নিজেও পারত না ভারতের সাথে লেনদেন দরবার করতে, আর বাংলাদেশের গোয়েন্দারাও যে ভূমিকা রেখেছে এটা ইউনুসের দিনে সম্ভব ছিল না। জাতীয়তাবাদী দল হাদি হত্যা বিচারের ক্ষেত্রে বদ্ধপরিকর ছিল এবং আছে। নির্বাচনী ইশতেহারের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে ফিরে ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং বিচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। হাদি হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সরকারের অস্থিরতার আন্তরিকতা তাদের কাজের মাধ্যমে প্রমাণিত হয়। ছাত্রদল সাধারণ সম্পাদক আশা প্রকাশ করেন, বন্দি প্রত্যাবর্তন চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভারত এই অভিযুক্তদের প্রত্যাবর্তন করবে। এটার ব্যাপারে আমরা প্রচন্ড আশাবাদী, ভারত এটা করবে, না করলে ধরতো না। এক্ষেত্রে সরকার অবশ্যই জল কূটনীতি তৎপরতা চাইবে। হাদি হত্যার অভিযুক্ত 2 বাংলাদেশি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, প্রসঙ্গত বলা হচ্ছে আলমগীর হোসেন এই হত্যাকাণ্ডের পরে পালিয়ে যায়। আচ্ছা, ছাত্রদল সভাপতি সন্দেহ করছেন, নীলা ইসরাফিলের কথা আপনাদের মনে আছে? নীলা ইসরাফিল এনসিপির নেত্রী, তারপরে এনসিপির নেত্রী নানান কিছুতে পরে তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা নিয়েছেন। তার একটা ফেসবুক পোস্ট গতকাল রাতেই ঘুরছে। হাদি হত্যাকারীদের 2 জনকে যখন ভারতে গ্রেফতার করা হলো তার পরপরই পোস্ট। ওসমান হাদি হত্যাকাণ্ডের 2 অভিযুক্ত গ্রেফতার হওয়ার খবর সামনে আসার সাথে সাথে ইনকিলাব মঞ্চের জুমা তার ফেসবুক আইডি অফ করে দিছে। কিন্তু কেন? নীলা ইসরাফিল প্রশ্ন করছেন। জুমা মির্জা আব্বাসকে মবের মুখে ফেলতে চেয়েছিলেন ঢাকা মেডিকেলে। হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে মির্জা আব্বাস দেখতে গিয়েছিলেন। জুমা তার ফেসবুক পোস্টেই বলেছে, আমরা এই নিয়ে আলোচনা করেছি যে হাদি হত্যার সঙ্গে যারা জড়িত তারা তার জানাজার প্রথম দ্বিতীয় কাতারে উপস্থিত ছিল। সেই জুমা হঠাৎ করে কেন তার ফেসবুকের এই অ্যাক্টিভিটি বন্ধ করে দিল? স্বাভাবিকভাবে নীলা ইসরাফিল প্রশ্ন করতে পারেন না? এবার আসেন আরো একটি স্পর্শকাতর জায়গায়। ফয়সাল যেন বলির পাঠা না হয় হাদির বোন, পুরো গ্যাং যেন সামনে আসে এবং জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, পুরো গ্যাং যেন সামনে আসে এবং জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হয়, শুধু ফয়সাল যেন বলির পাঠা না হয়। ফয়সালের ফাঁসি দিয়ে অন্যদের আড়াল করা হলে তা কখনোই ন্যায় বিচার হবে না। হাদি হত্যাকাণ্ডের 2.5 মাস পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন গ্রেফতার করেছে ভারতের পুলিশ। সেই খবর পাওয়ার পর ওসমান হাদির বোন তিনি এই প্রতিক্রিয়া জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে। তার বোন মাসুমা সোমবার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় খাসমহল এলাকায় বাড়িতে বসে তিনি সংবাদ মাধ্যমকে বলছেন, বিডি নিউজকে তিনি বলছেন, ফয়সাল একজন শুটার, তাকে গ্রেফতার করা হয়েছে, এতে আমরা কিছুটা আশাবাদী যে তার বিচার হবে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে আরো কারা জড়িত, ফয়সালকে কে নির্দেশ দিয়েছে, কে অর্থ জুগিয়েছে এবং কারা তাকে জেল থেকে জামিনে বের করে সহায়তা করেছে, এসব বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকাশ করা প্রয়োজন। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর 14 ডিসেম্বর, আচ্ছা এই হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বাদী হয়ে হত্যার চেষ্টার মামলা করেছিল। এটার চার্জশিটে নারাজি দিয়েছে বাদীপক্ষ। একই প্রশ্ন চারদিকে সবার মনে, যে আসলে এই ফয়সাল যে শুটার সে কি তার ব্যক্তিগত স্বার্থে হাদিকে খুন করেছে নাকি তাকে দিয়ে কেউ করিয়েছে? আমার মনে হয় কি, বাংলাদেশে তো এইসব হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড মানেই রাজনীতি, এটাকে নিয়ে রাজনীতি করা হয়। আচ্ছা, ভারতে যে গ্রেফতার হয়েছে, ভারতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ভারতের মধ্যে থেকে আমরা কি এর মধ্যে জেনে যেতে পারি আড়লের কিছু নাম তারা এগুলো করিয়েছিল? কারণ অনেকের মধ্যে তো ইতিমধ্যে ধরপড়ানোর টেনশন শুরু হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া অন্যতম আলোচিত এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি খুনের ঘটনায় এবার এলো সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। যে খুনিদের হন্য হয়ে খুঁজছিল বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা দেশ জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করে রাতারাতি হাওয়া হয়ে গিয়েছিল, শেষমেশ তাদের শেষ রক্ষা হলো না। তবে বাংলাদেশে নয়, এই দুর্ধর্ষ খুনিরা ধরা পড়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখা বা স্পেশাল টাস্ক ফোর্স STF অত্যন্ত শ্বাসরুদ্ধকর এক অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে শহীদ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার অন্যতম সহযোগী আলমগীর হোসেনকে। ভারতীয় সংবাদ মাধ্যম ANI এবং পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে
এই খবরটি যখন সামনে আসে তখন গোটা দেশেই রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে খুশির বন্যা। আজ আমরা আপনাদের জানাবো কিভাবে এই খুনিরা দেশ থেকে পালিয়েছিল, কিভাবে তারা ভারতের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল এবং ঠিক কী উদ্দেশ্যে তারা পুনরায় বাংলাদেশে প্রবেশের ছক কষছিল। পুরো বিষয়টি সিনেমার গল্পকেও হার মানায়। আপনারা জানেন, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে অত্যন্ত নির্মমভাবে খুন করা হয়, যা দেশের রাজনীতিতে গভীর শোক এবং ক্ষোভের জন্ম নিয়েছিল। এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি পটুয়াখালীর বাসিন্দা 37 বছর বয়সী রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার বাসিন্দা 34 বছর বয়সী আলমগীর হোসেন নিখোঁজ ছিল। দুজনেই ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা। তখন বাংলাদেশ পুলিশের চোখে ধুলো দিয়ে তারা সীমান্ত পাড়ি দেয়। পশ্চিমবঙ্গ পুলিশের STF এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, খুনের পর এই অপরাধীরা অত্যন্ত সুকৌশলে মেঘালয় সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। মেঘালয়ের পাহাড়ি এবং দুর্গম এলাকা ব্যবহার করে তারা মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে সক্ষম হয়। ভারতে প্রবেশের পর তারা এক জায়গায় স্থির থাকেনি, এক জায়গায় থাকেনি। নিজেদের পরিচয় গোপন করে, আত্মগোপন করে, বারবার স্থান পরিবর্তন করে তারা ভারতের বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, আইনের হাত থেকে চিরকাল লুকিয়ে থাকা সম্ভব নয়। STF এর কাছে একটি অত্যন্ত গোপন এবং বিশ্বাসযোগ্য তথ্য আসে যে বাংলাদেশে চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ সংঘটিত করে দুই পলাতক আসামি সীমান্ত এলাকায় অবস্থান করছে। তারা খবর পায় এই দুই খুনি পশ্চিমবঙ্গের বনগাঁ বা বনগাঁও সীমান্ত এলাকায় জড়ো হয়েছে। কিন্তু কেন তারা বনগাঁয়ে এলো? এখানেই লুকিয়ে আছে তাদের নতুন এক ভয়ানক ষড়যন্ত্র। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার পর তারা মূলত সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে প্রবেশের জন্যই এই বনগাঁও সীমান্তকে বেছে নিয়েছিল। হয়তো তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে ফিরে এসে নতুন কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করা অথবা পুরনো কোনো আক্রোশ মেটানো। কিন্তু 7 এবং 8 মার্চের মধ্যবর্তী রাতে, অর্থাৎ শনিবার দিবাগত মধ্যরাতে STF এর চৌকস দল যখন বনগাঁও এলাকায় সাঁড়াশি অভিযান চালায়, তখন এই দুই পলাতক আসামির আর পালানোর কোনো পথ খোলা ছিল না। একেবারে হাতে নাতে গ্রেফতার হয় ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গ্রেফতারের পর রবিবার তাদের যখন ভারতের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়, তখন তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং অবস্থানের জন্য সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। তার মানে তারা গ্রেফতারের অনেক পরেই আমরা জানতে পেলাম। আদালত তাদের পুরো ঘটনাটি বিস্তারিত তদন্তের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এরপরে কি হবে? যেহেতু তারা বাংলাদেশের একটি হাই প্রোফাইল হত্যা মামলার সাথে জড়িত, তাই তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। BNP সরকারের এখন প্রধান দায়িত্ব এই কাজটি করা। বাংলাদেশ সরকারকে এখন দ্রুততম সময়ের মধ্যে ভারতের সাথে কূটনৈতিক এবং আইনি যোগাযোগ স্থাপন করে এই খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। শরীফ ওসমান বিন হাদির পরিবার এবং তার রাজনৈতিক সহযোদ্ধারা দীর্ঘদিন ধরে যে ন্যায় বিচারের অপেক্ষায় আছেন, এই গ্রেফতারের মধ্য দিয়ে সেই বিচারের পথ অবশেষে উন্মুক্ত হলে বলে আশা করা যায়। এই খুনিদের দেশে এনে কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে হবে ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে আর কারা কারা জড়িত ছিল, এর মাস্টার মাইন্ড এবং ভারতে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের কারা আর্থিকভাবে, রাজনৈতিকভাবে সহযোগিতা করেছিল। রাজনীতির মাঠে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু দিনের পর দিন চাঁদাবাজি এবং গুপ্তহত্যার মতো জঘন্য অপরাধ করে পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি, তা এই নতুন বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনের এই পরিণতি দেশের অন্যান্য অপরাধীদের জন্য একটি কড়া সতর্ক বার্তা যে সীমান্ত পার হয়ে গেলেই অপরাধের থেকে দায় মুক্তি পাওয়া যায় না। আমরা এই ঘটনার প্রতিটি আপডেটের দিকে কড়া নজর রাখছি। তবে দর্শক, একটি বিষয় মাথায় রাখতেই হবে, এই গ্রেফতার নিয়ে আমরা হয়তো সাময়িক স্বস্তি পাচ্ছি, কিন্তু ঠিক এই জায়গাটিতেই আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। কারণ ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হই যেখানে মাঠ পর্যায়ের খুনিদের ধরে মূল হোতাদের আড়াল করার এক সুনিপুণ নাটক সাজানো হয়। আপনাদের নিশ্চয়ই 2018 সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাগোশির সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের কথা মনে আছে? সেই নৃশংস ঘটনার পর যখন বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠল এবং তোলপাড় শুরু হলো, তখন পরিস্থিতি সামাল দিতে সৌদি সরকার তড়িঘড়ি করে বেশ কয়েকজনকে গ্রেফতার করলো, এমনকি কয়েকজনকে ফাঁসি দড়িতেও ঝুলাল। গোটা বিশ্বকে দেখানোর চেষ্টা করলো যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আসল সত্য ঘটনা কি ছিল? সেই হত্যাকাণ্ডের যিনি মূল নির্দেশদাতা, যিনি হুকুমের আসামি, সেই মোহাম্মদ বিন সালমান বা MBS এর কিন্তু টিকটিকিও কেউ ছুঁতে পারে। মূল হোতাকে সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে রেখে রাষ্ট্রীয় ক্ষমতার জোরে কেবল ভাড়াটে খুনিদের শাস্তি দিয়ে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছিল অত্যন্ত চতুরতার সাথে। আজ ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ক্ষেত্রেও ঠিক একই রকম একটি গভীর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।
পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনের এই আকস্মিক গ্রেপ্তার কি কেবলই পুলিশের সাফল্য, নাকি এর পেছনে রয়েছে অন্য বড় কোনো রাজনৈতিক অঙ্ক? আমাদের গভীরভাবে ভাবতে হবে আপাত দৃষ্টিতে এই দুজনকে আটকের মাধ্যমে ওসমান হাদি মার্ডারের পেছনের আসল হুকুমের আসামিকে কাগজী হত্যাকাণ্ডের মতোই একইভাবে আড়াল করার কোনো সূক্ষ্ম ব্লুপ্রিন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে কিনা। ফয়সাল এবং আলমগীর হয়তো কেবলই ঘুঁটি, তারা হয়তো নির্দেশ পালনকারী বা ভাড়াটে খুনি হিসেবে এই জঘন্য কাণ্ডটি ঘটিয়েছে, কিন্তু কার নির্দেশে তারা এত বড় একটি কাজ করার সাহস পেল? একজন স্ত্রীকে স্বামী হারা করল, তাকে খুঁজে বের করতেই হবে। কে বা কারা নেপথ্যে থেকে তাদের অস্ত্র, অর্থ, রাজনৈতিক প্রশ্রয় এবং সীমান্ত পার হয়ে ভারতে আত্মগোপন করার মতো বিশাল লজিস্টিক সাপোর্ট দিল, এই মাস্টারমাইন্ডরা কিন্তু এখনো পর্দার আড়ালেই বহাল তবিয়তে রয়েছে। সচেতন নাগরিক এবং বিপ্লবী জনতা হিসাবে আমাদের পরিষ্কার জানিয়ে দিতে হবে, এই ধামাচাপা দেওয়ার ঘটনা বাংলাদেশে আর কোনোভাবেই ঘটতে দেওয়া যাবে না। শুধু ফয়সাল আর আলমগীরকে দেশে ফিরিয়ে এনে বিচার করলেই এই ঘটনার প্রকৃত বিচার হবে না। তাদের রিমান্ডে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করে আনতে হবে সেই অদৃশ্য হাতগুলোকে, যারা দূর থেকে বসে এই হত্যাকাণ্ডের নকশা তৈরি করেছে, যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে। সেই মূল হোতাদের, সেই হুকুমের আসামিদের যে কোনো মূল্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কেবল ব্যবহৃত অস্ত্রটিকে ধ্বংস করলেই হবে না, যে হাত সেই অস্ত্র চালিয়েছে সেই হাতটিকেও শিকল পরাতে হবে, নচেত শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যাবে এবং দেশে গুম খুনের এই বিচারহীনতার সংস্কৃতি কখনোই বন্ধ হবে না। বিচারের নামে এই ধরনের কোনো প্রহসন যেন না হয়, সেদিকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকের আপনারা আরেকটি ঘটনা জানেন, এই শরীফ ওসমান বিন হাদি যে ঢাকা ৮ আসনে দাঁড়িয়েছিলেন, সেই ঢাকা ৮ আসনের এমপি মির্জা আব্বাস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে একটি মামলা ঠুকে দিয়েছে। তার মানে ঘটনা কিন্তু অনেক গভীর। এখন এই ঘটনা কতটুকু উন্মোচন করতে পারবে বিএনপির সরকার সাহসিকতার সাথে, তাই দেখার বিষয়। নাকি এই আলমগীর আর ফয়সালকে ঘুষবায়াত দিয়ে ওপারে পাঠানো হবে? বাংলাদেশে আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই মূল অভিযুক্ত অবশেষে ধরা পড়েছে, কিন্তু ঢাকায় নয়, তারা ধরা পড়েছে ভারতে। ওখানে চড়াও হয়ে তারপর দুজনকেই জীবন্ত গ্রেপ্তার করে। ওসমান হাদি হত্যাকাণ্ডে পুরো বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছিল। নির্বাচনটাই বানচাল বা প্রশ্নল হয়ে যেতে পারে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরিয়ে দিতে মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। এইটা সরকারের জন্য এত বড় চ্যালেঞ্জ ছিল। বহুল প্রত্যাশিত ঘটনাটি ঘটল অবশেষে, কিন্তু আসামিরা তো ভারতে। প্রথম থেকেই অভিযোগ আসে যে খুনিরা ভারতে পালিয়েছে। এখন বড় প্রশ্ন হলো, ভারত কি এই খুনিদের বাংলাদেশে ফেরত দেবে, নাকি শুরু হবে দীর্ঘ আন্তর্জাতিক আইনি লড়াই, কূটনৈতিক প্রক্রিয়া? এই যে ভারত বাংলাদেশের একজন খুনিকে তার মাটির থেকে ধরে ফেললো, এই ঘটনা কি দুই দেশের সম্পর্কের বরফ গলাতে বড় ভূমিকা রাখবে? আমার বিশ্বাস যে বোথ সাইড, ফ্রম বাংলাদেশ এন্ড ফ্রম ইন্ডিয়া। এসব প্রশ্নের উত্তর খুঁজবো আমরা এই ভিডিওতে। কথা বলবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল কমিশনার এস.এন. নজরুল ইসলাম এবং কলকাতা থেকে সাংবাদিক স্নেহাশিস সুর। আমি মঞ্জুর করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের উত্তাপ বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতেও পৌঁছে গিয়েছিল। এখন যখন খুনিরা ধরা পড়লো ভারতে, তখন সেটা বাংলাদেশ ভারত দুই জায়গাতেই বড় খবর। দেখুন 12ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, তিনি ঢাকায় এই সময় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি নির্বাচনেও ছিলেন এবং তারপর নির্বাচনী প্রচার শেষ করে নামাজ পড়ার পর সরোয়ার্দী ময়দানের দিকে যাওয়ার সময় তাকে একেবারে বাইকে থেকে তার খুনিরা এসে গুলি করে এবং এই ঘটনার পরে কিন্তু গোটা বাংলাদেশে একটু তুলকালাম হয়েছিল এবং প্রথম থেকেই অভিযোগ আসে যে খুনিরা ভারতে পালিয়েছে। তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ তৎপর হয় এবং আমরা এটার ইনভেস্টিগেশন শুরু করি। মোটরসাইকেল আরোহী যারা গেছিল তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। আইডেন্টিফাই করতে আমাদের প্রায় রাত 11টা বাজে গেছে। তারপর আমরা তাদের লোকেশন ট্র্যাক করতে দেখি যে তারা নেত্রকোনার হালুয়াঘাট দিয়ে চলে গেছে। তো এই জিনিসটা আমরা চেস করছি, ওই পর্যন্ত গেছি, কিন্তু আমরা যতক্ষণে ওই হালুয়াঘাট বর্ডার পর্যন্ত পৌঁছাইছি ততক্ষণে তারা কিন্তু আমাদের দেশের সীমানা ছেড়ে চলে গেছে। এইটা তো আমরা তো আর বর্ডার ক্রস করে চেস করতে পারি নাই। ওখানে দু একদিন অবস্থান করার পরে বিভিন্নভাবে কিভাবে কলকাতা চলে গেল। এমন একটি হত্যাকাণ্ডের চারিদিকে চাঞ্চল্য শুরু হয়, পুলিশ প্রশাসন সবাই চাপে পড়ে যায়। একের পর এক আসামি ধরা পড়তে থাকে, কিন্তু মূল আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেন তখনও নাগালের বাইরে। একটা পর্যায়ে পুলিশ বলেই বসে যে খুনিরা ভারতে পালিয়ে গেছে। কিন্তু আমার ব্রিফিং এর জাস্ট 9 মিনিট পরে ভারতীয় মিডিয়া থেকে এটাকে অস্বীকার করা হয়েছে এবং এটা একটা রিয়াকশন দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা এটা একটা করিডোর নামও দিতে
মানে বাধ্য হই। এবং এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের এমনিতেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে খুব ভালো ছিল তা নয়, কিন্তু এই ঘটনাটা এবং এই অভিযোগের পর সম্পর্কটা আরো খারাপ হয় এবং একটা পারস্পরিক সংশয় এবং একটা সমস্যার একটা বাতাবরণ তৈরি হয়। সাংবাদিক স্নেহাশিস সুর যে কথা বলছেন, দুটি দেশের মধ্যে সম্পর্কের চরম বৈরিতার সে সময়টা আপনাদেরও নিশ্চয়ই মনে আছে। গতকাল কলকাতা পুলিশের যে এসটিএফ আছে, স্পেশাল টাস্ক ফোর্স, এটি অত্যন্ত প্রশিক্ষিত বাহিনী এবং বনগাঁ, যেটা আপনারা জানেন যে একেবারে যশোর সীমান্তের খুবই কাছে, সেই বনগাঁতে এরা এসে, অর্থাৎ এই ফয়সাল করিম মাসুদ, যাকে রাহুলও নাম, তার 37 বছর বয়স, এবং তার সহযোগী আলমগীর হোসেন, তারা বনগাঁতে এসে একটা থাকার জায়গা খোঁজার চেষ্টা করছিল, ওখানে বসবাস করতে পারেনি। এইরকম তথ্য এসটিএফ এর কাছে আসাতে এসটিএফ সেই তথ্যের ভিত্তিতে ওখানে চড়াও হয়ে তারপর দুজনকেই জীবন্ত গ্রেপ্তার করে। এখন আসার খবর হচ্ছে সেই দুইজন আসামি, যেটাকে আমরা বলেছিলাম যে ভারতীয় এই হালুয়াঘাট দিয়ে পালাই গেছে, ভারতীয় আসাম হয়ে কলকাতায় অবস্থান করতেছে, এটা আমাদের জন্য খুবই ভালো। এই হাদি হত্যায় তারা মেইন শুটার কিন্তু ফয়সাল এবং তার সহযোগী আলমগীর সাথে ছিল, দুইজনেই ভারতীয় ধরা পড়ছে। একটি সূত্র বলছে দুই দেশের সীমান্তের কিছু মানুষের যোগ সাজসে পাহাড়ে যে পানি নিষ্কাশনের পাইপ থাকে তার ভেতর দিয়ে ভারতে চলে যায় তারা। পরবর্তীতে যেটা রিভিল হলো তদন্তে, যে এই হত্যাকাণ্ডটা তাদের পূর্ব পরিকল্পিত। তারা গাড়ি থেকে শুরু করে রুট এবং কোন রুটে যাবে, কে তাকে হালুয়াঘাটে রিসিভ করবে, আসামের ওই পাশে কে তারে রিসিভ করবে, সব সেট করা ছিল। ওরা ইনসিডেন্টটা করার পরে প্রাইভেট কারে যায়নি, কিভাবে এখান থেকে পালাবে সব সেট করা। তারা সিএনজি নিয়ে বাসায় প্রথমে ঢুকছে, বাসা থেকে কিছুক্ষণ পরে ট্যাক্সি ভাড়া করে তারা চলে গেছে আমিনবাজার থেকে চলে গেছে ধামরাই থেকে ওখান থেকে গাড়ি চেঞ্জ করে ওইটা দিয়ে প্রথমে তাকে বলছে যে গাজীপুর যাবো, ময়মনসিংহ যাবো, এক পর্যায়ে নেত্রকোনা, হালুয়াঘাট, এবং ওই পাশেও এরকম কিছু লোকজন ছিল। ওই লোকজন তাদেরকে রিসিভ করছে এবং ওই ঘটনা রিভিল হওয়ার আগেই তাদেরকে বর্ডার ক্রস করে দিচ্ছে রাতের মধ্যে। বাংলাদেশেও যে বাসাসতে যা খবর বেরিয়েছে তাতেও জানা যাচ্ছে যে ওরা মেঘালয় হয়ে ভারতে আসে ওই সময়, এবং তারপর তারা ভারতের বিভিন্ন রাজ্যে ছিল। আরো শোনা যাচ্ছে যে তারা একটা ফেসবুক পোস্ট দিয়েছিল, তাতে বলা ছিল দুবাইতে ছিল, কিন্তু দুবাই গেছে বলে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কয়েকটি রাজ্য ঘুরে তারা সীমান্তবর্তী বনগাঁয় এসে একটা বাসা নেবার চেষ্টা করছিল, যেখান থেকে তারা আবার বাংলাদেশে চলে যেত। এইরকম পরিস্থিতিতে ভারতীয় পুলিশ বাহিনীর এবং পশ্চিমবঙ্গের তথা কলকাতা পুলিশের বাহিনী একাই তাদের গ্রেপ্তার করেছে এবং তাদের আদালতে পেশ করা হয়েছে, এবং এর যা আইনি কার্যকলাপ যা হবার সেটা হবে। এখন প্রশ্ন হলো ফয়সাল করিম এবং আলমগীর হোসেনকে কিভাবে ফিরিয়ে আনা যাবে। এটা অবশ্যই কূটনৈতিক এবং আইনি প্রক্রিয়া। ভারত এবং বাংলাদেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তিকে কাজে লাগিয়ে তাদের ফিরিয়ে আনা যায়। তার চেয়ে সহজ উপায় হলো অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার কারণে ভারত তাদেরকে দ্রুততম সময়ে বাংলাদেশে ফিরিয়ে দিতে পারে। তারা ধরা পড়েছে, ইন্ডিয়ান পুলিশ, আমি তাদেরকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিই যে তারা আমাদের সেন্টিমেন্ট বা বাংলাদেশের জনগণের যে সেন্টিমেন্ট এটা বুঝতে পারছে, তারাও ট্রাই করছে। আমি আশা করতেছি তাদেরকে খুব শীঘ্র আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে তারা ডিপ্লোম্যাটিক যে চ্যানেল আছে ওই চ্যানেল ব্যবহার করে যত দ্রুত সম্ভব তাদেরকে দেশে ফিরাই নিয়ে আসবে। আমার কাছে সাংবাদিক হিসেবে দুটো বিষয় গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে যেটা বললাম যে তত্ত্বাবধায়ক সরকারের সময় ভারত বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এই ঘটনার পর একটা পারস্পরিক অভিযোগ, একটা পারস্পরিক অবিশ্বাস আরো বাড়ে, ফলে সম্পর্কটা আরো খারাপ হয়। সেই দিক থেকে এই বাংলাদেশের কোন রাজনৈতিক ব্যক্তিত্বের হত্যাকারী সে ভারতে যে ছিল এবং সেই ভারতে তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করে জানানো হয়ে গেছে যে না, তাদের গ্রেপ্তার করা হয়েছে, যেটা তাদেরই যে খুঁজছিল বাংলাদেশ পুলিশ, ঢাকা পুলিশ, সেটা সন্দেহাতীত হয়েছে, এবং এরাই সেই লোক যাদের খুনি বলে আদালতে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ পুলিশ। অর্থাৎ ভারত একটা সদর্থক ভূমিকা পালন করে দেখালো, তাদের গ্রেপ্তার করে দেখালো। দেখুন, সত্যি কথা বলতে এরকম একটা অভিযোগ এসেছিল যে ভারতের দিক থেকে কোনো মদত আছে কিনা, তারা ভারতে পালিয়ে গেছে, ভারত তাদের শেল্টার দেবে কিনা, কিন্তু এই যে দেখা গেল যে শেল্টার না দিয়ে খবর পাওয়া মাত্রই তাদের গ্রেপ্তার করে জনসমক্ষে জানিয়ে দেওয়া হয়েছে তারা গ্রেপ্তার। এতে নিঃসন্দেহে ভারত বাংলাদেশ সম্পর্কের একটা আস্থা আবার পুনরায় তৈরি হবে। এবং আমরা জানি যে নবনির্বাচিত সরকার আসার পরে যেভাবে ভারতের প্রতিনিধিরা, উচ্চপদস্থ আধিকারিকরা ঢাকায় গেছেন, এবং বাংলাদেশের ডিজিএফআই এর একজন পদস্থ আধিকারিক সম্প্রতি দিল্লি এসেছিলেন, হয়তো ব্যক্তিগত কারণে বা চিকিৎসার জন্য, এরকম একটা খবর একটা আছে, সংবাদ মাধ্যমে এরকম একটা খবর আছে। হয়তো সেই সময় তাদের সঙ্গে ভারতীয় গোয়েন্দাদের কোনো কথাবার্তা হয়েছে কিনা তার সঙ্গে, এটা তো আর আমাদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু তিনি চিকিৎসার জন্য হোক বা যে কোনো কারণে হোক এসেছিলেন।
এবং এই নতুন সরকারের সঙ্গে ভারত সরকার একটা ইতিবাচক পদক্ষেপ নেবে। যেমন ভিসা দুদিক থেকেই আরো শিথিল করা হয়েছে, দুদিকেই ভিসা অনেক বেশি আটকে ছিল, চিকিৎসা ছাড়া কিছুই দেওয়া হচ্ছিল না, এখন আবার সেগুলো আস্তে আস্তে দেওয়া শুরু হয়েছে। আইন কানুন, আশা প্রত্যাশা আর কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে আরেকটি কথা মনে করিয়ে দিই আপনাদের। ওসমান হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন নিয়েই নানা ধরনের সংশয় তৈরি হয়েছিল। এমনকি অনেকেই আশঙ্কা করছিলেন যে নির্বাচন বানচাল করার জন্য আরো কিছু টার্গেট কিলিং হতে পারে। আমাদের চ্যালেঞ্জিং ছিল আসামিটাকে ধরা। এটা একটা বিরাট সেন্টিমেন্টের বিষয় ছিল, তো সারা দেশ ব্যাপী হাদি যেহেতু একটা ভোকাল ছিল, জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের একজন মুখপাত্র, সবাই তারে চিনতো জানতো। এইরকম একটা ব্যক্তিত্ব নির্বাচনের জাস্ট আগে আগে তাকে যখন হত্যা করা হলো, তো এইটা আমাদেরকে বড় ধরনের একটা ধাক্কা দিছে। এবং আমরা তখন মনে করছি যে অন্যান্য এই ধরনের আরো যদি টার্গেট কিলিং হয়ে যায় তাহলে হয়তো নির্বাচনটাই বানচাল বা প্রসপন্ড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের অন্যান্য যে প্রার্থীগুলো ছিল সেটা সব দলেরই প্রার্থীদেরকে আমরা আলাদাভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছে আমাদেরকে। এইটা সরকারের জন্য এত বড় চ্যালেঞ্জ ছিল, এক পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা কিন্তু পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাকে ধরতে পারলে সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। হাদি হত্যার পরে একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে এই ধরনের আরো টার্গেট কিলিং হইতে হবে, এবং তখন দেখা গেছে অন্যান্য কোনো কারণে কোথাও যদি কোনো মার্ডার বা ইয়া হয়েছে এইটাকে এই ব্যানারে লেবাস দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুধু ডিএমপি না, বাংলাদেশ পুলিশের জন্য একটা বিগ চ্যালেঞ্জ ছিল যে এরকম যদি আরো দু একটা টার্গেট কিলিং হয়ে যায়, সেটা ঢাকা হতে পারে, অন্য শহরে হতে পারে, তাহলে নির্বাচনটা খুবই আমাদের জন্য উঠাই নিয়ে আসা কষ্টকর হয়ে যাবে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বা ঝুঁকির মধ্যে থাকা ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। গানবান থেকে শুরু করে গোয়েন্দা নজরদারি পর্যন্ত ছিল এসবের মধ্যে। আপনার কাছে যে পর্যবেক্ষণ, সেটাতে কি মনে হচ্ছে যে নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে পারস্পরিক যে আগ্রহের জায়গা, সেই জায়গা থেকেও হয়তো ভারতের পুলিশ বা প্রশাসন চেষ্টা করেছে সবচেয়ে বিতর্কিত জায়গাটাকে এই সময়টাতে একটু চেষ্টা করে দেখা যাক, বা মাঝখানের সময়টাতে যেহেতু মুখ দেখা দেখিও বন্ধ ছিল, বিষয়টা এরকমই ছিল, তো সেটা একটু কাজ করেছে কিনা? নিঃসন্দেহে কাজ করেছে, আমি তো সেটাই বলছি যে উভয় দিক থেকে। এবং মানে আপনাদের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকেই বলেছেন যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখা হবে, এবং ভারতও চায় তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো করতে। ফলে এই যে যেটাকে সিবিএম আমরা বলি, কনফিডেন্স বিল্ডিং মেজার, একটা পারস্পরিক আস্থা অর্জন, কিছুটা করে দেখিয়ে দেওয়া যে দেখো আমি এই জিনিসটা করেছি। এই যে ভারত বাংলাদেশের একজন খুনিকে তার মাটির থেকে ধরে ফেললো, এর ফলে কিন্তু সেটা প্রমাণিত হলো যে ভারতও দেখাতে চায় যে বাংলাদেশের কোনো দুষ্কৃতি যদি এখানে থাকে, সন্ত্রাসী যদি থাকে, সে এখানে ঠাঁই পাবে না। সেরকম নিশ্চয়ই বাংলাদেশও দেখাবে যে ভারতের কোনো সন্ত্রাসী বা দুষ্কৃতি যদি ওখানে থাকে তাহলে সে ঠাঁই পাবে না। এটা দুদেশের সম্পর্কের উন্নতির ক্ষেত্রে একটা বিশাল পদক্ষেপ, এবং কাজ করে দেখিয়ে দেওয়া যে শুধু মুখের কথা নয় যে উন্নতি হবে, কাজেও সেটা দেখানো গেল। এক তথ্য বলছে খুনিরা ভারতে পালিয়ে যাওয়ার পর এক ট্যাক্সি ড্রাইভারের আধার কার্ড ব্যবহার করে ফোনের জন্য লোকাল সিম কিনেছিল। আমার বিশ্বাস যে বোথ সাইড, ফ্রম বাংলাদেশ এন্ড ফ্রম ইন্ডিয়া, বোথ সাইড গভর্নমেন্ট চাচ্ছে যে একটা গুড রিলেশনশিপ বিল্ড আপ করার। এই কারণে আমি মনে করি যে আমার ডিপ্লোম্যাটিক চ্যানেলে যখন এটা যোগাযোগ হবে, আমি মনে করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা দ্রুতই রেসপন্স করবে এবং as soon as possible তাকে বাংলাদেশের হাতে তুলে দিবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত। অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি বলতে চান, আপনাদের অপিনিয়নটা কি থাকবে। হাদি হত্যায় কে কে ফেঁসে যেতে পারে, কার কার নাম আসার সম্ভাবনা রয়েছে বলে আপনারা মনে করছেন, সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আদালত ওদেরকে 14 দিনের রিমান্ড দিয়েছে, রহস্য বের করে এই নোংরা রাজনীতি থেকে বের হয়ে এসে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে। সকলের দাবি, সকলের অনেক দিনের যে একটা আশা ছিল, যে একটা প্রত্যাশা, যে একটা অনুরোধ ছিল সরকারের প্রতি, অবশ্যই ইন্টারিম সরকার এটা ব্যর্থ হয়েছে হাদি হত্যার খুনিকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে। শেষমেশ কিন্তু নির্বাচিত সরকার, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে মাত্র 20 দিনের মাথায়, কিন্তু 20 দিনের মধ্যেই ভারতে এই হাদি হত্যার প্রধান আসামি খুনি ফয়সালকে গ্রেপ্তার করে ফেলল। ধন্যবাদ দিতে চাই বিএনপি সরকারকে, এবং একই সাথে বলতে চাই ভারত থেকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে জিজ্ঞাসা করে খুঁজে বের করতে হবে এর পেছনে আসলে কোন রাঘব বোল্লার রয়েছে, কাদের নির্দেশে আসলে কারা হাদিকে মারিয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কি মনে হয়, আপনারা
কি মনে করেন কারা থাকতে পারে এর পিছনে, কোন ব্যক্তি থাকতে পারে, কার নির্দেশে এটা হতে পারে?